সিনেমাটি একটি শান্ত পাড়ায় শুরু হয়। আনা নামের একটি অল্প বয়সী মেয়ে তার শোবার ঘরে সেলো বাজাচ্ছিল। তার সৎ বাবা ছিল খুবই অত্যাচারী। সে মদের বোতল হাতে আনার ঘরে ঢুকে তাকে বিরক্ত করতে শুরু করে। সে আনার হাত থেকে সেলোটি কেড়ে নেয় এবং তার উপর জোর করার চেষ্টা করে, কিন্তু এবার আনার রুখে দাঁড়ায়। সে 2 পা দিয়ে সৎ বাবাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। লোকটি হোঁচট খেয়ে পড়ে যায় এবং একটি ফুলদানির ভাঙা কাঁচ তার ঘাড়ে গেঁথে যায়। প্রচুর রক্তপাত হতে থাকে এবং শেষ পর্যন্ত সে মেঝেতেই মারা যায়। আনা ভয়ে ও বিস্ময়ে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। থানায় তার প্রোফাইল তৈরি করা হয় এবং তাকে আদালতে তোলা হয়। নিজেকে নির্দোষ দাবি করা সত্ত্বেও বিচারক আনাকে 4 বছরের জন্য কিশোর সংশোধনাগারে জেলে পাঠানোর নির্দেশ দেন। আনা অন্য তরুণ কয়েদিদের সাথে বাসে করে জেলে যায়। সেখানে পৌঁছানো মাত্রই পুরনো কয়েদিরা চিৎকার করে তাদের স্বাগত জানায়। রক্ষীরা তাদের জেলের ইউনিফর্ম পরতে দেয়। এরপর সবাইকে একটি ঘরে জড়ো করা হয়, যেখানে জেল সুপারিনটেন্ডেন্ট ওয়ার্ডেন ফ্র্যাঙ্ক নিজের পরিচয় দেয় এবং জেলের নিয়মকানুন বুঝিয়ে বলে। আনাকে তার ফেলে কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পরিচয় হয় জিনির সাথে, যে গত 5 বছর ধরে এই জেলে আছে। রাতে আলো নেভানোর পর আনা দ্রুত ঘুমিয়ে পড়ে, কিন্তু জিনি জেগেছিল এবং আর চোখে আনার দিকে তাকাচ্ছিল। জিনি নিজের শরীর স্পর্শ করে আনন্দ নিচ্ছিল, কিন্তু আনা জেগে গিয়ে শব্দ শুনতে পেলে জিনি তাড়াতাড়ি ঘুমের ভান করে। পরদিন সলে বন্দীদের বিনোদনের জন্য বাইরে বের করা হয়। আনা অন্যদের সাথে মিশতে চাইছিল না, তাই সে একাই দাঁড়িয়েছিল। তখন কোডি নামের এক কয়েদিন তার কাছে এসে বন্ধুত্ব করতে চায়। কোডি তাকে বোঝায় যে জেলের এই কঠিন পরিবেশে টিকে থাকতে হলে কোনো দলের সাথে থাকা জরুরি, কিন্তু আনা একা থাকতেই পছন্দ করে বলে কোডির প্রস্তাব ফিরিয়ে দেয়। পরে খাবার খাওয়ার সময় কোডি ও তার দল আবার আনার কাছে আসে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে। আনা আবারও তাদের উপেক্ষা করে চলে যেতে চায়। তখন কোডি তাকে পেছন থেকে ধাক্কা দেয়, ফলে আনার খাবার তার নিজের গায়ের উপরই পড়ে যায়। এটা দেখে কোডির দল হাসাহাসি শুরু করে। সেই সন্ধ্যায় আনা যখন মেঝে পরিষ্কার করছিল, কোডি ও তার বন্ধুরা তাকে একটি অন্ধকার ঘরে আটকে ফেলে। তারা তাকে অপমান করে এবং মারধর করতে শুরু করে। দলের নেত্রী কোডি আনাকে ভয় দেখায় যেন সেই হামলার কথা কাউকে না বলে। যাওয়ার আগে কোডি আনাকে জোর করে চুম্বন করে আরও অপমানিত করে। আহত অবস্থায় আনা জেল হাসপাতালে চিকিৎসা নেয়, কিন্তু ভয়ে এসে আক্রমণকারীদের নাম বলে না। সেখানকার নার্স তাকে পরামর্শ দেয় ওয়ার্ডেন ফ্র্যাঙ্কের সাথে কথা বলার জন্য, যাতে সে সুরক্ষা পায়। আনা সেই পরামর্শ মেনে সুরক্ষার আশায় ফ্র্যাঙ্কের অফিসে যায়, কিন্তু ফ্র্যাঙ্ক সাহায্যের বদলে পরিস্থিতির সুযোগ নেয়। সে তার ক্ষমতার অপব্যবহার করে আনার সাথে অশালীন আচরণ করার চেষ্টা করে। ফ্র্যাঙ্কের আচরণে আনা প্রচণ্ড কষ্ট পায় এবং তার প্রস্তাব প্রত্যাখ্যান করে কাঁদতে কাঁদতে নিজের সেলে ফিরে আসে। যিনি তার অবস্থা দেখে বুঝতে পারে এবং জিজ্ঞেস করে, ফ্র্যাঙ্ক কি তোমাকে স্পর্শ করেছে? হতাশ হয়ে আনা উত্তর দেয়, এই জেলের সবাই বিকৃত মানসিকতার। যাই হোক, যিনি আনাকে সান্ত্বনা দেয় এবং জেলের পরিস্থিতির কথা বুঝিয়ে বলে। সে আনার সৌন্দর্যের প্রশংসা করে। প্রথমে আনা কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরের দিন বাইরে হাঁটার সময় একজন কৃষ্ণাঙ্গ বন্দী আনাকে ভয় দেখায়, সম্ভবত বল ছুঁড়ে মেরে। মেয়েটি চলে গেলেও আনার ভেতরে প্রচণ্ড রাগের সৃষ্টি হয়, তাই সে ছুটে গিয়ে কোডি ও তার দলের কাছে যায় এবং তাদের দলে যোগ দেওয়ার জিদ ধরে। দলের একজন তাকে বাধা দিলে হাতাহাতি শুরু হয়ে যায়। একজন রক্ষী এসে ঝগড়া থামিয়ে দেয়, কিন্তু এতে বোঝা যায় যে আনা নিজের জন্য লড়াই করতে প্রস্তুত। পরে কোডি আনাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আনাকে বুঝিয়ে বলে, যদি সে সম্মান বা সুরক্ষা চায় তবে তাকে দলের কথা মতো কাজ করে নিজেকে প্রমাণ করতে হবে। এরপর কোডি আনাকে একটি নির্জন ঘরে নিয়ে গিয়ে পানীয় দেয়। সে শর্ত দেয় যে দলে যোগ দিতে হলে আনাকে সেই কৃষ্ণাঙ্গ মেয়েটির সাথে লড়াই করতে হবে, যে তাকে আগে ভয় দেখিয়েছিল। কোডির দল সেই মারামারির ভিডিও করবে। অনিচ্ছা সত্ত্বেও আনা রাজি হয়। আনা মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং শুরু হয় তুমুল মারামারি। রক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আগ পর্যন্ত গণ্ডগোল চলতেই থাকে। শাস্তি হিসেবে আনাকে বিবস্ত্র করে 47 ঘন্টার জন্য একটি অন্ধকার ও নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়। শাস্তি শেষে আনাকে ওয়ার্ডেন ফ্র্যাঙ্কের অফিসে নিয়ে যাওয়া হয়। ফ্র্যাঙ্ক তাকে দেখে এক ধরনের বিকৃত আনন্দ পায় এবং মনে করিয়ে দেয় যে আনার প্রতিটি পদক্ষেপের ওপর তার নজর আছে। সে হুমকি দেয় তার নির্দেশ না মানলে আনাকে আরও কঠোর শাস্তি দেওয়া হবে। ফ্র্যাঙ্ক তার ক্ষমতার অপব্যবহার করে আনার ওপর জোর জবরদস্তি করে। আনা ভয়ে জমে যায় এবং ফ্র্যাঙ্ক এই সুযোগে তাকে নির্যাতন করে।
পরে আনা স্নান করে এবং বমি করে নিজের ঘৃণা ও লজ্জা দূর করার চেষ্টা করে। পরদিন আনা কোডির দলের সাথে খেতে বসে। দীক্ষা হিসেবে দলের একজন আনার হাতে ট্যাটু এঁকে দেয়। অন্যরা চলে গেলে কোডি জোর করে আনার সাথে ঘনিষ্ঠ হয় এবং প্রতিজ্ঞা করে যে সে আনাকে সুরক্ষা দেবে। ঠিক তখনই দলের অন্য এক সদস্য সেখানে চলে আসে, কিন্তু কোডি তাকে দ্রুত বিদায় করে দেয়। কিছুক্ষণ পর রক্ষী এসে আনাকে তার সেলে নিয়ে যায়। পরদিন সকালে আনার মা তার সাথে দেখা করতে আসে। আনা মায়ের কাছ থেকে সান্ত্বনা আশা করেছিল, কিন্তু তার মা উল্টো চিৎকার শুরু করে। মা অভিযোগ করে যে আনা ইচ্ছে করেই তার সৎবাবাকে খুন করেছে। আনা বোঝাতে চাইলেও মা শোনে না, বরং তাকে মারধর শুরু করে। রক্ষী এসে থামালেও মায়ের রাগ কমে না। সে বলে যে সে চায় আনা যেন সারা জীবন জেলেই থাকে। মায়ের সাথে এই ঘটনার পর আনা কোডির দলের সাথে দেখা করে। তখন সেই কৃষ্ণাঙ্গ মেয়েটি ছুরি নিয়ে আনার ওপর হামলা করে। আবারও শুরু হয় তুমুল মারামারি এবং জেলের অন্যরাও এতে জড়িয়ে পড়ে। রক্ষীরা এসে মারামারি থামায়, কিন্তু আনাকে আবারও ফ্র্যাঙ্কের অফিসে পাঠানো হয়। সিসিটিভি ক্যামেরায় সব দেখে ফ্র্যাঙ্ক আনাকেই দোষারোপ করে। এরপর সে আনাকে জোর করে মাদক নিতে বাধ্য করে। মাদকের প্রভাবে আনা দিশাহারা হয়ে পড়লে ফ্র্যাঙ্ক আবারও তার সুযোগ নেয়। সেলে ফিরে আসার পর আনার আচরণে বড় পরিবর্তন দেখা যায়। সে জিনির ওপর রেগে যায় এবং তাকে আঘাত করে। রক্ষী বিষয়টি ফ্র্যাঙ্ককে জানালে ফ্র্যাঙ্ক আনাকে ডেকে তিরস্কার করে। আনা তাকে অনুরোধ করে যেন নির্যাতন না করে তাকে বাড়ি যেতে দেওয়া হয়, কিন্তু ফ্র্যাঙ্ক হুমকি দেয় তার কথা না শুনলে আনাকে আরও খারাপ কোনো জেলে পাঠানো হবে। ভাগ্য মেনে নিয়ে আনা সেলে ফিরে আসে এবং ধীরে ধীরে মাদকে আসক্ত হয়ে পড়ে। সে কোডির কাছে গিয়ে আরও মাদক চায়, কিন্তু কোডি দিতে অস্বীকার করে এবং তাকে তাড়িয়ে দেয়। দিশাহারা হয়ে আনা জিনির সাথে কথা বলতে চায়, কিন্তু জিনি নিজেকে দূরে সরিয়ে রাখে। নিজের কষ্ট ভুলতে মরিয়া হয়ে আনা অন্য দুই মাদকাসক্ত মেয়েকে টাকা দিয়ে মাদক সংগ্রহ করে। তারা প্রথমে রাজি না হলেও পরে আনাকে তাদের সাথে মাদক নেওয়ার সুযোগ দেয়। এদিকে কোডি দেখতে পায় যে আনা মাদক নিচ্ছে। সে আনার সেলে এসে তাকে বাধা দেয় এবং কৈফিয়ত চায়, কিন্তু আনা তার কথায় কোনো গুরুত্ব দেয় না। আনা যখন কোডিকে বলে যে সে এখন স্বাধীন, তখন কোডি তা মেনে নেয় না। এতে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। রাগের মাথায় আনা কোডির দিকে থুতু দেয়। এর ফলে কোডি শেষ পর্যন্ত আনাকে তার দল থেকে বের করে দেয়। কোডির সুরক্ষা ছাড়া আনা এখন খুব অসহায় হয়ে পড়ে। শীঘ্রই একটি মেয়ে এবং তার দল বাথরুমে আনার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে খুব মারধর করে এবং কাঁদতে থাকা অবস্থায় একা ফেলে রেখে চলে যায়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর আনা আরও বেশি করে মাদকের নেশায় জড়িয়ে পড়ে। সে অন্য বন্দীদের সাথে বারবার মাদক নিতে থাকে। তার অবস্থা আরও খারাপ হতে থাকে এবং সে হ্যালুসিনেশন বা ভ্রম দেখতে শুরু করে। সে তার চারপাশে বিকৃত সব মুখ দেখতে পায়। একসময় সে তার হাতে মৃত বা ডেড শব্দটি ট্যাটু করে। শেষে নিজের সেলে বমি করতে করতে সে খুব অসুস্থ হয়ে পড়ে। যিনি তখন আনাকে একজন ড্রাগ কাউন্সিলরের সাহায্য নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু আনা তাচ্ছিল্য করে সেই প্রস্তাব উড়িয়ে দেয়, যা জিনিকে আবারও বিরক্ত করে। দিন দিন আনার নেশা আরও বাড়তে থাকে। একদিন বাথরুমে সেই মেয়েটির সাথে আনার দেখা হয় যে তাকে আগে মেরেছিল। তাদের ঝগড়া দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনকি মারামারি থামাতে গিয়ে রক্ষীরাও আহত হয়। পরিস্থিতি সামাল দিতে বিশেষ বাহিনীকে ডাকতে হয়। এরপর শাস্তি হিসেবে আনাকে আবারও নির্জন কারাবাসে বা সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়। ছাড়া পাওয়ার পর কোডি আনার সাথে দেখা করতে আসে এবং জিনিকে অপমান করে কথা বলে। এটা দেখে আনা কোডির মুখোমুখি দাঁড়ায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে তারা এখন আর বন্ধুও নয়, শত্রুও নয়। কোডি চলে যায়। সেই রাতে যিনি আনার কাছে থাকে তাকে সান্ত্বনা দেয় এবং তারা দুজন আবার আগের মতো হাসাহাসি করে সময় কাটায়। পরদিন যিনি আনাকে মাদক নেওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আনা তার কথা শোনে না এবং অন্য মেয়েদের সাথে যোগ দেয়। আনা যখন মাদক নিতে যাবে ঠিক তখনই কোডি এসে তাকে থামতে অনুরোধ করে। এতে আনা আরও রেগে যায় এবং হতাশায় চিৎকার শুরু করে। ফলে সেখানে আবার হট্টগোল বেঁধে যায়। ঝগড়া চরমে পৌঁছলে আবারও বিশেষ বাহিনীকে ডাকা হয়। জেলের কর্মকর্তা ফ্র্যাঙ্ক এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু আনা একটি ভাঙা বোতল দিয়ে নিজেকে আঘাত করার হুমকি দেয়। সে বোতলটি ফেলতে অস্বীকার করে। একজন প্রহরী যখন জোর করে সেটি কেড়ে নিতে যায়, তখন ধস্তাধস্তিতে ফ্র্যাঙ্কের মুখে আঁচড় লাগে। শেষ পর্যন্ত আনাকে জোর করে থামানো হয় এবং তার পোশাক খুলে তল্লাশি করে আবারও নির্জন সেলে পাঠানো হয়। এবারের নির্জন কারাবাস ছিল দীর্ঘ এবং অন্ধকার। আনা মানসিকভাবে ভেঙে পড়ে। চরম হতাশা থেকে সে তার খাবারের ট্রে ভেঙে ফেলে এবং সেই ভাঙা টুকরো দিয়ে নিজের হাত কেটে ফেলে। একজন প্রহরী রক্তপাত দেখে দ্রুত ডাক্তার ডাকে। জ্ঞান ফেরার পর আনা নিজেকে হাসপাতালের মানসিক বিভাগে ডাক্তার হ্যানের তত্ত্বাবধানে দেখতে পায়।
ডাক্তার তাকে বলেন যে তিনি আনাকে সাহায্য করতে চান। আনা তাকে বিশ্বাস করে। সে ডাক্তারকে জানায় সে আসলে মরতে চায়নি, সে শুধু তার ভেতরের একাকিত্ব আর যন্ত্রণা থেকে মুক্তি চেয়েছিল। পরে তাকে সাধারণ ওয়ার্ডে পাঠানো হয়, যেখানে নার্সরা তাকে সান্ত্বনা দেন। একটু সুস্থ হয়ে আনা তার মায়ের সাথে কথা বলতে চায়। অবাক করা বিষয় হল তার মা অতীতের ব্যবহারের জন্য ক্ষমা চান এবং কথা দেন যে তিনি আনার কলেজ স্কলারশিপ ফিরে পেতে সাহায্য করবেন। আনা জানতে পারে যে তার মা তাদের বাড়িটি হারাতে বসেছেন, আর এই বিপদই তাকে তার অতীতের ভুলগুলো বুঝতে শিখিয়েছে। আনা যখন জীবনে নতুন করে আসার আলো দেখছিল, তখন ফ্র্যাঙ্ক তাকে অফিসে ডাকে। ফ্র্যাঙ্ক জানায় যে আনা এখন সাধারণ সেলে ফিরে যাওয়ার মতো সুস্থ। সেলে ফিরে আনা নিজেকে বদলানোর প্রয়োজন অনুভব করে। সে তার হাত থেকে গ্যাংয়ের ট্যাটুটি তুলে ফেলার চেষ্টা করে। আনার এই কষ্ট দেখে জিনি তাকে সমর্থন জানায়। দুপুরের খাবারের সময় কোডি ও তার দল আনাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে এবং তার একাকিত্ব নিয়ে হাসাহাসি করে। সেই রাতে একজন প্রহরী আনাকে একটি ছোট ঘরে নিয়ে যায়। সেখানে ফ্র্যাঙ্ক আনার সেলও নিয়ে অপেক্ষা করছিল। জেল কর্তৃপক্ষের আয়োজিত একটি ট্যালেন্ট শোতে অংশ নেওয়ার জন্য ফ্র্যাঙ্ক তাকে প্রস্তাব দেয়। প্রথমে রাজি না হলেও পরে আনা রাজি হয়। যখন সে সেলো বাজাতে শুরু করে, তখন সুরের মূর্ছনায় ডুবে গিয়ে সে কিছুক্ষণের জন্য পরম শান্তি অনুভব করে। যাই হোক, পরের দিন পরিস্থিতি আবারও ভয়ানক মোড় নেয়। আন্না একটি চিরকুট পায়, যাতে লেখা ছিল, তুমি শেষ। আন্না কিছু বুঝে ওঠার আগেই কোডি এবং তার দল তাকে আক্রমণ করে। আন্না তার ট্যাটু মুছে ফেলায় তারা প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। কোডি একটি ছুরি দিয়ে আন্নার মুখ কেটে দেয় এবং তার দলকে নির্দেশ দেয় তাকে মারধর করার জন্য। আহত আন্নাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে ফ্র্যাঙ্ক তাকে দেখতে আসে। ফ্র্যাঙ্ক কথা দিচ্ছিল যে সে কোডিকে শাস্তি দেবে, কিন্তু তখন সেখানে উপস্থিত নার্স খেয়াল করেন যে ফ্র্যাঙ্ক আন্নাকে বাজেভাবে স্পর্শ করছে। ফ্র্যাঙ্ক চলে যাওয়ার পর নার্স আন্নাকে আশ্বস্ত করেন যে তিনি ফ্র্যাঙ্কের এই খারাপ আচরণের বিরুদ্ধে রিপোর্ট করতে সাহায্য করবে। কিন্তু ফ্র্যাঙ্ক সিসি ক্যামেরার মাধ্যমে তাদের সব কথা শুনে ফেলে। সে তৎক্ষণাৎ একজন বন্দীকে নির্দেশ দেয় নার্সকে সরিয়ে দেওয়ার জন্য। পরে যখন আন্নাকে জানানো হয় যে নার্সটি মারা গেছে, তখন সে কান্নায় ভেঙে পড়ে। তাকে আবারও ফ্র্যাঙ্কের অফিসে ডাকা হয়। ফ্র্যাঙ্ক মিথ্যা বলে যে নার্সের মৃত্যুর জন্য কোডি দায়ী। সে আন্নাকে সতর্ক করে এবং আসন্ন ট্যালেন্ট শোয়ের কথা মনে করিয়ে দেয়। শো চলাকালীন আন্না চমৎকারভাবে তার সেলো বাজায় এবং দর্শকদের প্রচুর হাততালি পায়। পরে ফ্র্যাঙ্ক তাকে জানায় যে সে খুশি হয়ে আগামী মাসে আন্নার প্যারোল বা মুক্তির শুনানির ব্যবস্থা করেছে। কিন্তু এর বিনিময়ে ফ্র্যাঙ্ক আন্নার কাছে অনৈতিক দাবি করে বসে। নিজের সেলে ফিরে আন্না জিনিকে প্যারোল শুনানির ব্যাপারে জানায়। জিনি তাকে সাবধান করে বলে ফ্র্যাঙ্ককে বিশ্বাস করা ঠিক হবে না, কারণ সে মানুষের আশা ভেঙে দিতে পছন্দ করে। কিন্তু আন্না এবার ফ্র্যাঙ্ককে উচিত শিক্ষা দিতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সে সাহায্যের জন্য কোডির কাছে যায়। কোডি রাজি হয় এবং গোপনে ফ্র্যাঙ্কের কুকর্ম রেকর্ড করার জন্য আন্নাকে একটি ক্যামেরা দেয়। প্যারোল শুনানির দিন আন্না ফ্র্যাঙ্ককে তাদের চুক্তির কথা মনে করিয়ে দেয়। ফ্র্যাঙ্ক আন্নার কাছ থেকে শেষবারের মতো সুবিধা আদায় করতে চায়, কিন্তু সে জানত না যে আন্না পুরো ঘটনাটি রেকর্ড করছে। এরপর আন্নাকে একটি অফিসে ডাকা হয়, যেখানে কর্মকর্তারা তার প্যারোলের বিষয়ে প্রশ্ন করেন। যখন আন্না তাদের জানায় যে সে মুক্তির জন্য প্রস্তুত, তখন ফ্র্যাঙ্ক বিরোধিতা করে বলে যে আন্না এখনও পুরোপুরি শুধরায়নি। আন্না জানত এমনটাই হবে। সে সঙ্গে সঙ্গে ভিডিও প্রমাণ বের করে ফ্র্যাঙ্কের আসল রূপ সবার সামনে প্রকাশ করে দেয়। এই ভিডিও দেখে কর্তৃপক্ষ হতবাক হয়ে যায় এবং দ্রুত ব্যবস্থা নেয়। ফ্র্যাঙ্ককে গ্রেফতার করা হয় এবং আন্নার প্যারোল মঞ্জুর করা হয়। কর্মকর্তারা আন্নার ওপর দিয়ে যাওয়া ধকলের জন্য ক্ষমা চান এবং তার মুক্তি নিশ্চিত করেন। যাওয়ার আগে আন্না জিনির সাথে আবেগঘন বিদায় নেয়। ভবন থেকে বের হওয়ার সময় সে কোডিকে দেখতে পায় এবং তাকেও ধন্যবাদ জানায়। এরপর গার্ড তাকে বাইরে নিয়ে যায়। জেলের বাইরে এসে আন্না তার মায়ের দেখা পায় এবং মা তাকে দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরেন। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় আন্না একটি বড় স্টেজে সেলো বাজাচ্ছে। হল ভর্তি দর্শক মুগ্ধ হয়ে তার বাজনা শুনছে। দর্শকদের মাঝে তার মা বসে আছেন। মেয়ের এই ঘুরে দাঁড়ানো এবং বিজয় দেখে তার চোখ আনন্দ ভিজে ওঠে।